আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের সরাসরি উত্তর দিন। আপনার স্বামীর সঙ্গে আদালতে কি কি কথা হয়েছে সেটা আপনার বিচার্য বিষয় নয়। আবারও জিজ্ঞেস করছি, যশ বোসকে কতদিন চেনেন? মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার থেকে। আপনার কলেজে প্রাইজ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে শবনমের এগেনস্টে চিটিং করার প্ল্যানিং থেকে শুরু করে সারাক্ষণই আপনি কোনো না কোনো শবনমের বিরুদ্ধে কনস্পিরেসির মধ্যে থেকে গিয়েছিলেন। হ্যাঁ, আপনি এবং আপনার টিম সারাক্ষণই অ্যাক্টিভ থেকেছেন কিভাবে কলেজে শবনমকে ম্যালাইন করা যায়। অ্যান্ড ট্রাস্ট মি, এই সব কিছুর কিন্তু তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। আর এ ব্যাপারে আপনার অস্বীকার করে কোনো লাভ নেই, এ ব্যাপারে প্রশ্ন করারও কোনো প্রয়োজন নেই, কারণ এটার সম্বন্ধে এত বেশি তথ্য আমাদের কাছে আছে, আপনার এটা নিয়ে কথা বাড়ানোই বাতুলতা। কারণ আপনার কলেজের অধ্যাপক থেকে শুরু করে, কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে, ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমার বক্তব্যের সপক্ষে তথ্য দিয়েছে। শুধু তাই নয়, যে হসপিটালে আপনি চাকরি করেছেন, চাকরি করছেন এখনো, সেখানেও কিন্তু শবনমকে ম্যালাইন করার জন্য আপনি নানান ছলছুতো করেছেন। শবনমকে ফাঁসানোর জন্য পেশেন্টকে ভুল ইঞ্জেকশন দেয়া, শবনমের সাথে কথা না বলে পেশেন্টের ট্রিটমেন্টের দায়িত্ব নিয়ে তাকে ভুল ট্রিটমেন্ট করে শবনমের মুখ নষ্ট করার চেষ্টা, অনেক কিছুই করেছেন, কিন্তু শেষ অবধি সত্যের জয় হয়েছে। এখন আমার বক্তব্য, যখন কিছুই করে উঠতে পারলেন না, তখন শেষ চেষ্টা হিসেবে শবনমকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার চেষ্টা করলেন এবং তাতে সহযোগী হিসেবে কাজে লাগালেন আপনার বন্ধু ডক্টর স্বপ্নদীপ ঘোষকে। আমি এই কথাগুলোর একটাও মানছি না। আপনার মানা না মানায় কিচ্ছু এসে যাচ্ছে না, বিশ্বাস করুন। আমি যে কথাগুলো বললাম তার প্রমাণ আমি অলরেডি আদালতকে দিয়েছি। এখন আমার কাছে আপনার কি প্রশ্ন বলুন? আপনি ডক্টর স্বপ্নদীপ ঘোষকে যে ফোন করেছিলেন শবনম খাতুনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, সে কথা এখন আপনি আদালতে তাহলে স্বীকার করছেন তো? না, আমি এই কথাটা স্বীকার করব না। এই অভিযোগ সর্বৈব মিথ্যে। আমি এরকম কোনো কাজ করিনি। উপরন্তু শবনমকে আমি আমার ছোট বোনের মতোই ভালোবাসি। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। রোহিণী চৌধুরী বলছেন শবনম খাতুনকে উনি বোনের মতন ভালোবাসেন। সেটা যদি সত্যিই হতো তাহলে সমস্যা কোথায়? সমস্যা ছিল না, তাহলে এই অপ্রিয় ঘটনাগুলোও ঘটতো না। কিন্তু ঘটনা তো ঘটেছে, তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে উনি মিথ্যে কথা বলছেন। আর উনি যে মিথ্যে কথা বলছেন সেটা আদালত জানে, কারণ এর সাপেক্ষে আমি অনেক এভিডেন্স অলরেডি পেশ করেছি। এবার শেষবারের মতন আপনাকে প্রশ্ন করছি, ভালো করে ভেবে বলুন, ডক্টর স্বপ্নদীপ ঘোষকে আপনি ফোন করেছেন? না, আমি করিনি। আমি কাউকে কোনো ফোন করিনি। আপনি ডক্টর স্বপ্নদীপ ঘোষকে ফোন করেননি, তাই তো? না, করিনি। কিন্তু রেকর্ড জন্য কথা বলছে, রেকর্ড বলছে আপনি ফোন করেছেন। আগে আপনাকে এও বলেছেন যে যখন উনি এবং শবনম সমুদ্রে বেড়াতে গেছিলেন তখন আমি ঠিক কোথায় ছিলাম। আমি কলকাতায় ছিলাম এবং আমার মা ভীষণভাবে অসুস্থ ছিলেন। আমি মাকে নিয়ে অত্যন্ত বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থায় ছিলাম, তাই এত কিছু নিয়ে ভাবার সময় বা অবকাশ কোনোটাই আমার ছিল না। আপনি দাবি করেছিলেন যে আপনি আপনার অসুস্থ মাকে নিয়ে ডায়মন্ড হারবারে
কেয়ার বলে একটা নার্সিংহোমে ভর্তি করেছিলেন, যেটা একদম মিথ্যে কথা। কারণ ডায়মন্ড হারবারে কেয়ার বলে কোনো নার্সিংহোম নেই, ছিলই না। হ্যাঁ, এটা সত্যি আপনার মা অসুস্থ হয়েছিলেন সাময়িকভাবে এবং মায়ের টেক কেয়ার করার জন্য আপনি ছুটে নিয়েছিলেন, তখন মা কিন্তু আপনার বাড়িতেই ছিলেন। আর এটা ছিল একটা আইওয়াস। সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি স্বপ্নদীপের সঙ্গে কফি শপে মিটিং করেছেন, শপিং মলে যে শপিং করেছেন তার সব কিছুর ফুটেজ আমাদের কাছে আছে। না, আমি আমার বক্তব্যের সপক্ষে আমার কাছে যে পেন ড্রাইভটা আছে তার ফুটেজটা আদালতে পেশ করছি। ইয়োর অনার, আমি বুঝতে পারছি না যে আমার ক্লায়েন্টকে কেন অকারণে এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। উনি যদি কিছু প্রশ্ন করতে চান তাহলে করুক না, কিন্তু এই বারবার উনি কি করেছেন, কোথায় গিয়েছেন, এর ফিরিস্তি দেওয়ার তো দরকার নেই ইয়োর অনার। আমার যতদূর মনে হচ্ছে উনি হয়তো ওনাকে প্রশ্ন করতে চাইছেন না, তাই জন্যে। কিন্তু ইয়োর অনার, এটা তো এক্সামিনেশনের সেশন চলছে, কাজেই এখানে যে উনি প্রশ্ন করবেন সেটাই তো দস্তুর, তাই না? স্যার, আমার ক্লায়েন্ট কোথায় গেছে, কি কি অপরাধ করেছে, কার সঙ্গে কথা বলেছে, এই ফিরিস্তি বারবার কেন যে ওকে দেওয়া হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। উনি তো অলরেডি আপনার কাছে এটা পেশ করেছেন, তাহলে বারবার একই জিনিস কেন করছেন আর করে আমার ক্লায়েন্টের উপর কেন প্রেশার ক্রিয়েট করছেন সেটা আমি বুঝতে পারছি না স্যার। আপনি সোজাসুজি প্রশ্ন করুন, কি জানতে চান, আর সময় নষ্ট করবেন না। আই এম সরি ইয়োর অনার, কিন্তু একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের এই অপচেষ্টা দেখে পেশাদার হিসেবে আমি রিয়াক্ট না করে থাকতে পারিনি, আমায় মার্জনা করবেন। এবার আমার প্রশ্ন, ডক্টর চৌধুরী, আপনি মায়ের অসুখ নিয়ে মিথ্যা বললেন কেন? মিথ্যে কথা বলিনি মায়ের অসুখ নিয়ে। আলবাত বলেছেন। আপনি বলেছেন আপনার অসুস্থ মাকে নিয়ে আপনি ডায়মন্ড হারবারে একটা নার্সিংহোমে নিয়ে গেছেন। বলেছেন তো, বলুন কেন বলেছেন? গেছিলাম তো, আমি ডায়মন্ড হারবারে আমার এক বন্ধু নার্সিংহোমেই মাকে নিয়ে গেছিলাম। এখন ঘটনাচক্রে যদি নার্সিংহোমটা উঠে গিয়ে থাকে আপনারা খোঁজ পাবেন না, এটাই স্বাভাবিক। এমন হাস্যকর কথার কোনো মানে হয়ও না। একটা জায়গায় 1 মাসের মধ্যে একটা নার্সিংহোম গজিয়ে উঠলো, আবার উঠেও গেল। লোকাল লোকজন কিছু জানে না, কোনো রেজিস্ট্রেশন নেই, এরকম হওয়া সম্ভব? আমার তো জানা নেই। আর তাছাড়া আমার প্রশ্ন না, কলকাতায় এত নার্সিংহোম থাকতে উনি ডায়মন্ড হারবারের ভেতরে কোনো একটা রিমোট নার্সিংহোমে ওনার মায়ের চিকিৎসার জন্য নিয়ে গেলেন কেন? ইয়োর অনার, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ। আপনি কেন এই বিষয়ে কথা বলছেন সেটা আমি বুঝতে পারছি না। আর আপনি কেনই বা বারবার আমার ক্লায়েন্টকে এভাবে প্রেশারাইজ করছেন যাতে সে নার্ভাস হয়ে গিয়ে আপনার প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে? ম্যাডাম, মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য কিন্তু সাক্ষীর থেকে সাক্ষ্য গ্রহণ করা, তাকে বিভ্রান্ত করে দিয়ে তার থেকে ভুল তথ্য নেওয়া বা তাকে উত্তরহীন করে দেওয়া নয়। আমি জানি আমার এখতিয়ার কতটা, আর আমি জানি আমি কাকে কি প্রশ্ন করছি। আপনার কোনো সাজেশন আমার দরকার নেই, থ্যাংক ইউ। আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। বলুন রোহিণী চৌধুরী, আপনি স্বীকার করবেন না স্বীকার করবেন না যে আপনি ডক্টর স্বপ্নদীপ ঘোষকে অ্যাপয়েন্ট করেছিলেন শাবনম খাতুনকে খুন করার জন্য? না, বলছি তো না, এরকম কোনো কাজ আমি করিনি। আই এম সরি ইয়োর অনার, এভাবে কেন আমার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে আমি বুঝতে পারছি না। ওনার কাছে কি প্রমাণ আছে উনি আমার স্ত্রীর এগেনস্টে এরকম কথা বলছেন? আপনি শান্ত হয়ে বসুন। Yes, Your Honor. ইয়োর অনার,
আমি এই মুহূর্তে আদালতে এমন একজন সাক্ষীকে ডাকতে চাইছি যিনি বলতে পারবেন রোহিণী চৌধুরী এক্স্যাক্টলি তাকে কি বলেছিলেন। আমি ডক্টর স্বপ্নদীপ ঘোষকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। स्वप्नदीप घोष के अदालत को क्या आना होक। गीता स्पर्श करे बोलुन, जा बोलिब सत्य बोलिब, सत्य बोल मिथ्या बोलिब ना। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যে বলবো না। এবার বলুন, আপনার সঙ্গে রোহিণী চৌধুরীর ঠিক কি কথা হয়েছিল? রোহিণী চৌধুরী আমাকে বলেছিলেন যে এবার যাতে শবনম খাতুন এই পৃথিবীতে টিকতে না পারে সেই চেষ্টা করতে। রোহিণী চৌধুরী আমাকে বলেছিলেন যে এবার যাতে শবনম খাতুন এই পৃথিবীতে টিকতে না পারে সেই চেষ্টা করতে। এর আগে উনি অনেকবার আমাকে দিয়ে সেই চেষ্টা করিয়েছিলেন, কিন্তু প্রত্যেকবারেই সেই চেষ্টাগুলো ব্যর্থ হয়েছে। শবনম খাতুন কোনো না কোনোভাবে ঠিক প্রাণে বেঁচে ফিরেছিলেন। তাই এবার রোহিণী চৌধুরী মরিয়া হয়ে উঠেছিলেন, মরিয়া হয়ে বলেছিলেন এবার যাতে শবনম খাতুন না ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করতে। স্বপ্নদীপ, আমার তো হারানোর কিছু নেই রোহিণী, আমার তো জেল হয়েছে, আমার তো শাস্তি হবেই। কিন্তু যে কাজ আমি একা করিনি, যে কাজের সঙ্গে তুই ঘনিষ্ঠভাবে জড়িত ছিলি, সেই কাজের জন্য তোকেও শাস্তি পেতে হবে। আর তাছাড়া এটা তোর মাথা থেকেই বেরিয়েছিল, তুই তোর সুখের জন্য শবনম খাতুনকে সরিয়ে দিতে চেয়েছিলি। তাহলে তোর শাস্তির পরিমাণ আমার শাস্তির চেয়ে অনেক বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। আপনি কি রাজসাক্ষী হতে চাইছেন? আপনি ভাবছেন যে আপনার এইভাবে মিথ্যে কথা, বানানো মিথ্যে কথা বলে আপনি নিজেকে সেভ করবেন? ডক্টর স্বপ্নদীপ ঘোষ, সেটা কিন্তু সম্ভব হবে না, কিছুতেই সম্ভব হবে না। কি সম্ভব হবে আর কি সম্ভব হবে না সেটা আমি খুব ভালো করে জানি। তবু আমি যেটা সত্যি সেটাই বলবো। তাতে যদি আমার শাস্তি মুকুব হয় তাহলে ভালো, আর তাতে যদি আমার শাস্তি মুকুব নাও হয় তাও ভালো। থ্যাংক ইউ ডক্টর স্বপ্নদীপ ঘোষ। অ্যাটলিস্ট ফাইনালি আপনার বোধ তো কাজ করেছে, আর আপনার এই বোধ কাজ করার ফলে আমরা আশা করছি একটি নির্দোষ নিরাপরাধ মেয়ে আদালতের কাছে সুবিচার পাবে। আপনার এই বোধের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমায় বলুন, শ্যামল বাবু তো এসে ওনার কনফেশন এখানে দিয়েছেন, উনি এই চারজনের মধ্যে পড়েন? হ্যাঁ, সেই চারজনের মধ্যে তিনিও পড়েন। বাকি তিনজনের নাম এবং ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি। তবে তাদের হয়তো এখন আর ফোনে পাবেন না, কারণ আমি যতদূর শুনেছি তারা এই রাজ্যে নেই, তারা এখন অন্য রাজ্যে রয়েছে। তবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো জানতে পারবেন।
বাকিদের নাম আর ফোন নাম্বার আপনি আদালতে লিখে জানান। এবার বলুন তো, আপনি সমুদ্রে কেন গিয়েছিলেন? আপনি তো বলেছিলেন আপনি ক্যাম্পে গেছিলেন। না, আমি কোনো ক্যাম্পে যাইনি। আমি অ্যাকচুয়ালি ওই 4 জন সুপারি কিলারদের নিয়ে গেছিলাম। তাদের সমস্তটা দেখিয়ে চিনিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, তারপর আমি ফিরে এসেছিলাম। ওই 4 জন সুপারি কিলার যশ এবং শাবনামের সঙ্গে একটা চায়ের দোকানে গিয়ে আলাপ করে। এবং তারপর যেদিন যশ এবং শবনম সমুদ্রে স্নান করতে যায়, ওরাও তককে তককে ছিল। ওরা শবনমকে জলের তলায় টেনে নিয়ে যায়। ওরা ভেবেছিল হয়তো শবনম খাতুন মারা গেছে, কিন্তু তখনও শবনম খাতুনের আয়ু কিছুটা বেঁচে ছিল বলে আজ আমরা আবার শবনম খাতুনকে এখানে দেখতে পাচ্ছি। তারপর সমুদ্রের পাড় থেকে শবনম খাতুনকে আবিষ্কার করা হয়। কিন্তু ঘটনা তো এখানেই শেষ নয়। এর পরেও তো রোহিণী চৌধুরী শবনমকে একদিন রাস্তায় দেখে ফেলেন। সেই দিন ইনফ্যাক্ট যশ ও রোহিণীর সঙ্গে ছিলেন, আর রোহিণী যশকে কিছুতেই শবনমকে দেখতে দেননি, রাইট? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। রোহিণী চৌধুরী শবনম খাতুনকে দেখতে পেয়ে আমাকে খোঁজ নিতে বলে, এবং আমি খোঁজ নিয়ে জানতে পারি যে ওরা কাছাকাছি কোনো একটা বাড়িতে থাকে, এবং ওরা একদিন একটা রেস্টুরেন্টে গিয়েছিলেন। তখনও শবনম খাতুনের স্মৃতি কাজ করছিল না। আমি শবনম খাতুনের সামনে যাই, কিন্তু শবনম আমায় চিনতে পারে না। উনি আপনার মিসেস? রোহিণী চৌধুরীর মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে, যদি যদি শবনম খাতুনের স্মৃতি ফিরে আসে। কারণ রোহিণী চৌধুরী খুব ভালো করে জানতেন যে শবনম খাতুন স্মৃতি হারিয়েছেন। তাই স্মৃতি ফিরে আসার পর যদি শবনম খাতুন সংসার দাবি করেন, তাই রোহিণী চৌধুরী তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে। এবং ঘটনাচক্রে সেদিন শবনম খাতুনেরও বিয়ে ঠিক হয়, আর সেই বিয়ের রিচুয়ালের মাধ্যমে শবনম খাতুনের স্মৃতি ফিরে আসে। সঙ্গে সঙ্গে উনি যশ বোসের কাছে দৌড়ে আসেন। শুধুমাত্র যশ বোসের কাছে আসবে বলেই তিনি দৌড়ে আসেন, এবং শুধুমাত্র তার স্বামীর কাছে আসবে বলেই তিনি দৌড়ে আসেন। কিন্তু ফিরে এসে তিনি যখন দেখেন যে যশ বোসের বিয়ে হচ্ছে, বাকিটা আমি আর কিছু বলতে চাই না, কারণ বাকিটা সবাই জানে। না, এই কেসের সপক্ষে যা যা বলার আমার সব শেষ হয়েছে। থ্যাংক ইউ ডক্টর ঘোষ। সমস্ত সাক্ষীর বয়ান নেওয়া শেষ হয়েছে, অতএব এই ঘটনার রায় বেরোবে 16 তারিখ। ইয়োর অনার, আমার কিছু কথা ছিল। আজকের মতো কোর্টের কাজ এখানেই স্থগিত হলো। ইয়োর অনার, আমার কিছু বলার ছিল। ইয়োর অনার, আপনি আমার কথা শুনবেন না? ইয়োর অনার, কোর্টের কাজ শেষ হয়ে যাওয়ার পর এই বিষয় নিয়ে আর কোনো কথা চলে না অনির্বাণবাবু। আপনি এতদিনের একজন আইনজীবী, আপনার এটা জানা উচিত।
দেখো অপরাজিতা, এই কেসের রায় যে তোমার ফেভারে যাবে এই ব্যাপারে কিন্তু আমরা একদম 100% নিশ্চিত, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই। আমাদের লয়ারও তাই বলেছেন, মানে যেসব সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া হয়েছে তাতে এছাড়া আর কোনো সম্ভাবনা নেই। যশের মায়ের শাস্তি হোক আমি কোনোভাবেই চাইনি। আমি শুধু এটা বোঝাতে চেয়েছিলাম আমি কোনো ফ্রড নই, আমি হপিং করি না। দীপদীপের মতো বেটার ছেলে দেখে আমি চলে আসিনি, এবং আমার ভুলে যাওয়াটা সত্যিই ছিল, কোনো মিথ্যে ছিল না। একবার যখন সত্য খোঁজা শুরু হয়েছে অপরাজিতা, তখন তোমার আমার হাতে কিছু নেই। সত্যতা নিজের নিয়মে চলবে। ইনফ্যাক্ট যারা সত্য খুঁজে বার করার চেষ্টা করছেন তারাও নিজের নিয়মে খুঁজে বার করবে।